ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। পরবর্তীতে লেশ মেঘা নিশ্চুপ, চোয়াল খিচে মুখ ফিরিয়ে নিল। রোজও ছাড়ল ওর হাত। সুঢল কাঁধের লুটানো কেশরাশির এক গাছি টেনে নাকের কাছটায় চেপে ধরল। দীর্ঘশ্বাসে মাদুকেও ঘ্রাণ টেনে নিল অন্তরালে। কেমন করে তাকালো মেঘার দিকে, বলল হাসকি টোনে, তোর সামান্য চুলের ঘ্রাণেই সব উৎকণ্ঠা শিথিল হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। না জানি তোকে পেলে আরো কি হবে, মরে না যায় সেদিন। রোজও রমণীর ভয়ার্ত কণ্ঠস্বর উত্তর এলো তৎক্ষণাৎ, ইয়েস সুইটহার্ট। তোর মুখে নিজের নাম শোনা তো আরো বেশি পীড়াদায়ক। ভয়ঙ্কর সুখানুভূতি পূর্ণ যন্ত্রণা আছে এতে। এ কেমন তৃপ্তি বলতো, যেখানে তৃপ্ত হয়েও যন্ত্রণা পায়ে হৃদয়। এ বোধ হয় জাদুকরী যন্ত্রণা, যা এই বেপরোয়া ছন্নছাড়া মনটাকে পেতে মরিয়া। মেঘা নিজেকে ধাতস্থ করে, একটু দূরে সরে দাঁড়ায়, চোখ কাঁপে তিরতির করে, দৃষ্টি ছলকায়, তবুও চাহনি ফেরানোর দিশা পায় না। রোজ চেয়ে থাকে আর বলে, আমার নিঃশেষ করার হাতিয়ারও তুই, আবার অনিঃশেষ করার হাতিয়ারও তুই। অক্ষয় করেই রাখ সানি, ক্ষয় হতে চাই না সহজে। মেঘা পুনরায় মুখ ফিরিয়ে নেয়। লোকটির দিকে তাকানো যাবে না, তাকালেই অনর্থ। রোজও আর দাঁড়ালো না। রমণীর উপেক্ষা তার সহ্য করার ক্ষমতার বাইরে। এ যে ও এই মেয়ের থেকে দূরে থাকতে পারবে, যেভাবে 5 বছর ছিল সেভাবেই, তবুও ওর উপেক্ষা মানতে পারবে না। সেই দিন সেভাবেই দিন কাটছে। মেঘা নির্বিকার নিস্তেজ, আর রোজও সে বেপরোয়া হয়েই রয়েছে। বেপরোয়া হলেও সময় করে একবিংশীকে জ্বালাতে ভোলে না। রমণী তাকে এড়িয়ে চলে, আর সেই এড়িয়ে চলা প্রতিটা ধাপকে অনুসরণ করে আরও কাছাকাছি যাওয়ার পায়তারা করে রোজও। মাঝে মাঝে ভাবে, এই মেয়ে এত তেরা কেন? কিছুই তো বোঝার চেষ্টা করে না তাকে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে একে একে সিগারেট ফুঁকছে সে। সন্ধ্যার আধার নামছে চারিদিকে, ধরিত্রীর তিমিরের ডুবেছে। শীতের কবলে আশপাশ আবছা, বোঝার জো নেই কয়েক হাত দূরের দৃশ্য। বেশ ঠান্ডা নেমেছে এবছর, যেন ঝিরঝিরি বৃষ্টির ন্যায় শীত পড়ছে। তবে রোজোর ভাবান্তর নেই, একটু একটুও শীততাপ অনুভব হচ্ছে না তার। এই যে ঘন্টাখানেক আগে বাড়ি ফিরেছে, মিনিট 20 ধরে লম্বা শাওয়ার নিয়েছে, ঘরে ফিরেছে কিছুক্ষণ, অতঃপর দীর্ঘ 25 মিনিট যাবৎ এই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে একে একে। প্যাকেট দুটো শেষ অলরেডি, অর্ধেক করে ফুঁকছে, আর বাকি অর্ধেকটা পায়ের নিচে পিষে ফেলছে। গায়ের কিচ্ছু নেই, উদম শরীরে কেবলই একটা ট্রাউজার আর টাওয়াল গলায় জড়ানো। শূন্যে তাকিয়ে আছে এক ধ্যানে মগ্ন হয়ে। ধ্যান ভাঙলো পুরুষারীরাকে। রুডি, এই ঠান্ডায় ছাদে একা দাঁড়িয়ে কি করছিস? সহযোগিতে ঘাড় ঘোরালো যুবক। সায়ান এই অসময়ে। সাথে আরও একজন আছে, রৌদ্র চেনে, শুভ্র আর সায়ানের ফ্রেন্ড অর্ক। দেশে থাকে না, শুভ্রের বিয়েতে আসতে পারেনি। এখন এখন হয়তো দেশে ফিরে দেখা করতে এসেছে। রৌদ্র দুজনকেই দেখলো, নাক মুখ দিয়ে ধোয়া বের করে গা ঝাড়া ভাবে বলল, সিগারেট খাচ্ছি ব্রো, শরীরে কিচ্ছু নেই, ঠান্ডা লাগছে না? হুম, স্টিল গরম লাগছে। তো তুমি হঠাৎ এখন এখানে এলে? এই তো আধা ঘন্টা হবে। ছাদে কেন? সিগারেট খাবে? দেবো একটা? সায়ান একটুখানি হাসলো। ছাদে এসেছে মূলত এই সিগারেটের জন্যই। অর্ক খায়, ওকে নিয়ে ছাদে উঠেছে তাই। তবে সে খায় না, ছুঁয়েও দেখে না, দূরে থেকে শত হাত। কারণটা তার কিউটি পাই। সে যে সহ্য করতে পারে না সিগারেটের ধোঁয়া, তার জন্য যা ক্ষতিকর তা কি করে বরদাস্ত করবে সায়ান? সে এসে বলে, আমার জন্য সিগারেট নিষিদ্ধ ব্রো, যা অনুমোদিত তার জন্য নিষিদ্ধ জিনিস হওয়ার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমি। আর এমনিতেও সিগারেট হারাম। যে হালাল ওষ্ঠাধর আমার স্ত্রীর অধিকার, সেই হালাল অধরে হারাম জিনিস ছুঁয়ে তিক্ততা বাড়ায় কি করে বল? সে যে তিক্ততা বিদ্বেষী। রৌদ্র শুনে ঠোঁট বাঁকিয়ে হাসে। সে জানে কিছু মিছু। শুধু সে নয়, এ বাড়ির মোটামুটি সবাই জানে সায়ান সাফাকে পছন্দ করে। পছন্দের মাত্রা ছাড়িয়ে গেছে। এখন এটাকে পছন্দ বলা চলে না। সাফা একটু এলোমেলো, তার বোধশক্তি কম, কিছুটা ছেলে মানুষই করে।
বাচ্চার স্বভাবেরও। ও যেমন তেমনটাই থাকবে। ওর স্বভাবটা অপরিবর্তনীয়। বয়সের সাথে পাল্লা দিয়ে মেন্টাল হেলথ গ্রোথ হয়নি যথাযথ। ওর সাথে মানিয়ে নেওয়াটা খুব সহজ। একবার ওকে মানানোটাও এক পর্যায়ে খুব কঠিন। শায়ান পারে ওকে মানাতে, মানিয়ে নিতেও তৎপর সে। তবে একটু সময় দিতে চায়। পরিবার থেকে বাধা নেই। শান চাইলেই যখন তখন ওকে নিজের ঘরে তুলতে পারে। রৌদ্র হেসে বলল, এত ধৈর্য রাখো কি করে? বিয়ে করে নাও ব্রো। বিয়ের থেকে উত্তম কিচ্ছু হয় না। আচ্ছা, তুই তো ধৈর্যবান যুবক। বিয়ে করে রাজ্য জয় করে ফেলেছিস পুরো। রানীহীনা রাজ্য জয় করে লাভ কি ভাইয়া? আমার রাজ্য নয়, রানীকে লাগবে। অবশেষে রানীর কথা মনে পড়েছে তাহলে। ভুলিনি কখনো। আলাদা করে মনে পড়ার প্রশ্নই ওঠে না। তবে বিচরণ উত্তালামে সে ছিল আমার হৃৎকঠোরে, আর এখনো আছে। শান ঘাড় উঁচায়, অন্য পাশে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে অর্ক। ও সেদিকে এক পলক তাকালো, ফের রোজের দিকে তাকিয়ে আগ্রহী হয়ে জানতে চাইলো, তাই হৃৎকঠোরে মেঘা ছিল বুঝি? হুম, আজীবন থাকবে। মেয়েটার জীবনটা তোর জন্য পাল্টে গেছে রুটি। অনাথ ছিল মেয়েটা। ওর সাথে এমনটা না করলেও পারতি। কি করেছি? কিছুই করিনি। ছুঁয়েও নি এখন অবধি। তা বলছি না। নেশার ঘোরে জোর করে বিয়ে করলি ওকে। এটা কি ভালো করেছিস বল? রোজ শব্দ করে হেসে ওঠে। আধ খাওয়া সিগারেটটা ছাদের মেঝেতে ফেলল। মাছি তাড়ানোর মতো হাত নেড়ে মুখের সামনে মাথা ঝাঁকিয়ে বলল কিছুটা বিড়বিড়িয়ে নোয়ানো স্বরে, ইউ নো অ্যাবসোলুটলি রং ব্রো। নেশার ঘরে নয়, প্রেমের ঘরে বিয়ে করেছি আমি ওকে। মারাত্মক প্রেমের ঘরে। ইডিয়েট একবারে প্রেমের মায়াজালে জড়িয়েছে আমায়। আমি কি করতাম? রিটার্ন হিসেবে তাই তো আমিও ওকে জড়িয়ে নিলাম আমার জালে। স্যান পরিষ্কার শুনল না। কি বললি? বুঝিনি। নাথিং। আমি বরং একটা সাজেশন দিই তোমায়। বিজনেস ছেড়ে ক্যাডবেরি একটা ফ্যাক্টরি খুলে ফেলতে পারো। তুমি যাকে চাও সে চকলেট বলতেই অজ্ঞান। টাকা কড়ি যা কামাবে ওর চকলেটের পেছনেই শেষ হয়ে যাবে। স্যান হেসে ফেলে। হলে হবে, ওর জন্যই তো কামাচ্ছি। সিগারেট খাওয়া শেষে ছাদ থেকে একসাথে নেমেছে ওরা। শিশির আর ইকরার বিয়ে বেশি দিন বাকি নেই। হাতে গোটা দিন 10 আছে। সময়ের চাকার চরকায় দিন কাটছে আপন গতিতে। আজ দুপুরের দিকে মেয়েটা এসেছে কবির মেনশনে। আসার কথা ছিল আরও আগে। আসবে আসবে করেও আসা হচ্ছিল না। যেহেতু হাতে সময় নেই তাই ইনভাইট করতে চলে এসেছে আজ। দুপুরে 2:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল। আসতে আসতে 3টে বেজে গেছে। শুভ্রের বৌভাতে প্রথম আসা হয়েছিল এ বাড়িতে। সবার সাথে পরিচয় আছে টুকটাক। আজ আবার পরিচিত হলো। ড্রয়িং রুমে বসে সবার সাথে টুকটাক কুশল বিনিময় করে সাফা আর মেঘার সাথে ওদের ঘরে উঠেছে সে। কফি পাঠিয়ে এসছে শাহিনা কবির। বেলকনিতে দাঁড়িয়ে ওরা 3জন। কফি এখনো পাঠানো কফি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। শিশির দিকে চোখ শুরু করে তাকিয়ে আছে 2 রমণী। তবুও কিং কর্তব্যবিমূঢ় নীরব সেই মেয়ে। দুজনের তীক্ষ্ণ দৃষ্টিতে কোনো ভাবান্তর নেই, ভাবাবেগ নেই, যেন সবটা নর্মাল। মেঘা ওকে স্বাভাবিক দেখে শক্ত কণ্ঠে বলল, কিরে, কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? মাথা খারাপ হয়ে গেছে তোর? শিশির নিরুদ্বেগ। ধীরে হাঁপ ছেড়ে বলল, মাথা ঠিক আছে একদম। আর কি বলবো? কি জন্য এসেছিস এখানে? বিয়ের দাওয়াত দিতে? কেন? আশা বারণ আমার? শিশির, তুই সবটা মেনে নিচ্ছিস কি করে? প্রত্যুত্তরে শ্যামলিনী কন্যা বোঝানোর মতো করে বলে, বলি শোন, উত্তর দে তো। ভাগ্যের লিখন খণ্ডানো যায় কখনো? আমার ভাগ্যে তো তোদের মতো সোনায় মোড়ানো নয় মেঘা। সোনা না হোক, যা আছে এই ভাগ্য, তাই সই। ভাগ্যে তাই সই। মেঘা দুদিকে মাথা নাড়ায়, অবাকের ভঙ্গিতে বলে, তাই বলে ওই বখাটে ছেলেটাকে বিয়ে করবি? সবটা জেনে তার বাড়িতেও জানাসনি? তোর বাড়িতে জানাসনি? খোঁজ নেয়নি তোরা? না, জানলে আমার আপুর সুখ বিসর্জন দিতে হবে। জানাবো না। তোর আপুর সুখ রক্ষা করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিবি তুই? কে বললো আমি আমার সুখ বিসর্জন দেব? তোরা জানিস আমি সুখী হব কিনা? যদি সুখী হই তখন? ওই ছেলেটার সাথে সুখে থাকার স্বপ্ন দেখিস তুই? স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। পূরণ হওয়া না হওয়া ভাগ্যের ব্যাপার।
আমি আমার ভাগ্যকে বিশ্বাস করি। যিনি আমার ভাগ্য লিখেছেন তিনি নিশ্চয়ই আমার সহ্য ক্ষমতাটাকে নির্ধারণ করে তবেই লিখেছেন আমার ভাগ্য। আমার ভাগ্যে যতটুকু সুখ-দুঃখ থাকবে ততটুকু থাকার কথা। যা হবার তা হবে মেঘা। চিন্তা করিস না তো। দেখ আমি চিন্তা করছি। চিল বেবি। বিয়ে আমার। তোদের ফ্রেন্ডের বিয়ে। দাওয়াত করতে আসলাম তোদের। আর তোরা কিনা মুখ কালো করে বসে আছিস সেভাবে। যাবি না আমার বিয়েতে? বাড়তি কোনো ফাংশন হবে না। শুধু বিয়ের একটা ছোট্ট অনুষ্ঠান হবে। আমাদের সামর্থ্য মতে। তোদের সবাইকে আসা চাই। মেঘা তাজ্জব বনে। কি দিয়ে তৈরি এ মেয়ে? এতটা শক্ত দেখায় কি করে নিজেকে? সেদিনের ওই ঘটনাটা বেমালুম চেপে গিয়ে নিজের পরিবারের কাছ থেকে। নিজের চিন্তা করছে না একবারও। রৌদ্র বেপরোয়া। মেঘার সাথে তুই-তো-করি করে। কিন্তু কই? ছেলেরা তো উচ্ছৃঙ্খল নয়। কিন্তু কই? ওই ছেলেটার মতো উচ্ছৃঙ্খল তো নয়। দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে মেঘা আর সাফাকে নিচে ওদের ঘর থেকে বেরোলো শিশির। চলে যাবে এখন। নিচে নামলো রুবিনা কবির আর শাহিনা কবিরের ড্রয়িং রুমে ছিলেন। শিশির মুচকি হেসে তাদের দিকে এগোয়। স্বভাবস্বরূপ শান্ত কণ্ঠে বলে, আন্টি আসি আজ। সবাই আসবেন কিন্তু আমার বিয়েতে। আমি অপেক্ষা করব সবার জন্য। আপনাদের কেউ আমাদের কেউ নেই আন্টি। আপনারা আসলে আমি খুব খুশি হব। দোয়া করবেন আমার জন্য। রুবিনা কবির একগাল হাসলেন। হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে গিয়ে মেন্টার মুখে আদুরে হাত বোলালেন। ঠান্ডা স্বরে বললেন, তুমি খুব মিষ্টি একটা মেয়ে মা। দেখো, অনেক সুখী হবে তুমি। অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন জীবনের জন্য। আর তোমার বিয়েতে যাব অবশ্যই। শিশির হাসে এক চিলতে। আজও কোয়েটার থেকে সবটা দেখেছে। শিশিরের এ বাড়িতে আসার খবর শুনেছে একটু আগে বাড়ি ফেরার পর। তখন থেকেই উদ্গ্রীব আরও বেশি। এই মেয়ে চলে যাবে এক্ষুনি। আদ্র তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকলো। চাবি আর ব্লেজার নিয়ে বেরোলো ঝটপট। ততক্ষণে শিশির দরজা পেরিয়ে বাইরে বেরিয়েছে মেঘা আর সাফাকে সাথে নিয়ে। বাড়ি থেকে একটু হেঁটে যেতে হবে মেইন রোড পর্যন্ত। তারপর রিকশার দেখা মিলবে। সদর পেরিয়ে বাইরে দাঁড়ালো ওরা। গেটের বাইরে বেরোবে না দুই রমণী। শিশিরকে বিদায় দিতে গিয়ে আদ্রকে চোখে পড়ল। ছটফট করে সদর পেরিয়ে বেরোচ্ছে সে। বাইরে যাবে বোধহয়। এই সুযোগে শিশিরকে সাথে নিয়ে গেলে মন্দ হয় না। এই চিন্তা আসা মাত্রই বিদ্যুতের গতিতে ডাকলো সাফা। শিশির দাঁড়া। একটু থেমে আদ্রকে ডাকে, ভাইয়া বাইরে যাচ্ছ? শিশিরকে নিয়ে যাও না প্লিজ। মোড়ের মাথায় নামিয়ে দিলেই হবে। এতটা পথ হেঁটে যাবে এই মেয়েটা। আদ্র যেন এটারই অপেক্ষায় ছিল। বুক ফুলিয়ে শ্বাস ফেলল সে। ঠোঁটের কোণে দেখা মিলল এক চিলতে বাঁকা হাসি। শিশির বাধা দেবে জানা আছে। তার আগেই কাউকে বুঝতে না দিয়ে আদ্র ছটফট করল, ওকে তোরা ভেতরে যা। খুশিতে চিকচিক করে ওঠে সাফা। মেঘা আর ও ভেতরে ঢুকে যায়। আদ্র শিশিরের দিকে তাকায়নি। পার্কিং লটের দিকে ঢুকেছে সে। তাড়াহুড়ো করে বাইক বের করলো। ততক্ষণে রমণী গেট পেরিয়ে গেছে। হাঁটার ধরেছে আপন খেয়ালে। আজও বাইক স্টার্ট করে ছুটিয়ে নিয়ে যায়। ইচ্ছে করেই গাড়ি বের করেনি। বাইক থামালো শিশিরের পাশে। হেলমেটের কাঁচ তুলে এবার তাকালো মেয়েটার দিকে। ভারী গলায় এক প্রকার আদেশ করলো, ওঠো। শিশির বাইক দেখে বলতে নেয় সবে, স্যার শাট আপ বেয়াদব, মুখে মুখে তর্ক করবে না। উঠে বসতে বলেছি, ওঠো। ধমকে রমণীয়া আনচান করে। আজও কথাই শুরু করতে দিল না ওকে। কিভাবে ও আদ্রের কাছাকাছি এভাবে বাইকে বসতে পারে? গাড়ি হলে তবুও চলতো। আদ্র ওর অস্বস্তি বুঝলো। কয়েক পলক চেয়ে থেকে রমণীর কাঁধের ব্যাগের দিকে। সেটাকে ইশারা করে বলল, ব্যাগটা দাও দেখি। সরি, ব্যাগটা দাও বেয়াদব। আমার ব্যাগ? তোমার ব্যাগ? দাও বেয়াদব। তোমার ব্যাগ কানে খাটো? কথা শোনো না তুমি? মেয়েটা চমকায়। নিজের ব্যাগ ওনাকে দিতে যাবে কেন? উল্টো আরো বেশি ব্যাগটাকে আঁকড়ে ধরল সে। আজও ওর কারবার দেখে এবার সত্যি সত্যি বিরক্ত হয়। মুখে চশচুক শব্দ উচ্চারণ করলো। এক প্রকার টেনে নেয় মেয়েটার ব্যাগ।
ভরকায় রমণী। আদ্র ব্যাগটা বাইকের সিটে রাখলো নিজের পেছনে, ইশারা করে বলল, এবার বসো। মেয়েটা কিছুটা অবাক হলেও মানিয়ে নেয়, বিরক্তি করে না আর। মাঝামাঝিতে ব্যাগের প্রাচীর, তবুও আলগোছে অনেকটা পিছিয়ে গেল। কোনো রকমে উঠে বসলো বাইকে। ঢের দূরত্ব দুজনের মাঝে। শিশির কোনো রকমে বাইক ধরে চেপে বসার চেষ্টা করলো, স্বস্তি পেল না। দম খিচে তবুও না মানিয়ে নিল। কোনো রকমে মেইন রোডে গিয়ে গাড়ি থেকে নেমে পড়তে পারলেই বাঁচে। আজও মিররে দৃষ্টি রেখে চলতে আলতো চোখে পরখ করলো ওকে। ধীরে স্টার্ট করলো বাইক। মোড়ের মাথা পেরোতে না পেরোতেই শিশিরের দম ফেলে বলে, স্যার আমাকে এখানে নামিয়ে দিন, এরপর যেতে পারবো আমি। আজও কেবলই শুনলো, এক কান দিয়ে শুনে বের করে আর এক কান দিয়ে এক কান দিয়ে শুনে বের করে দিল আর এক কান দিয়ে। মোটর বাইকের গতি বাড়লো তরতর করে। গতি বাড়তেই দমকা হওয়া লাগলো এই ঠান্ডায়। শিশির তিরতির করে কেঁপে ওঠে আকস্মিক খাওয়ার ঝাপটায়। আজকে ফুল স্পিডে কাঙ্ক্ষিত পথের বিপরীত পথে ঘোরাতে দেখে চলকে ওঠে রমণীর কোমল বক্ষস্থল। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে বৃহত্তর হয়ে করে ফেলে সে। এক হাতে বাইক চেপে ধরে অন্য হাতে খামচে ধরে নিজের ব্যাগটা। ভরকে চায় সে। আজও পথ ঘোরালো কেন? এদিকে তো ওর বাড়ির পথ নয়। মেয়েটা কেমন অজানা উসখুস করে ভয়ে ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে উচ্চারণ করে, আজও স্যার, এদিকে কোথায় যাচ্ছেন? আমি বাড়ি ফিরবো। আমার বাড়ির পথ ভিন্ন। বাইক থামান, আমি নামবো। এখানে নামিয়ে দিন আমায়। আদ্র নিরুদ্বেগ, তার কোনো চিত্তবিকার নেই রমণীর কথার পৃষ্ঠে। সে বাইকের গতি আরো বাড়ালো। কোন দিকে ছুটে চলেছে তা সে ব্যতীত আর কে জানে। আজের এমন আচরণে শিশিরের ভরকায় আরো বেশি। কেমন ভয় লাগে তার, অযথা সন্দেহ যাকে, যদিও সে ভাবনা মনের বিপরীতে। তবুও গলা তুলে সঙ্গে আবার বলে মেয়েটা, কি হলো? আমার কথা কানে যাচ্ছে না আপনার? আমি বাইক থামাতে বলেছি, নামিয়ে দিন আমায়। ওদিকে কোথায় যাচ্ছেন আমায় নিয়ে? স্যার আমি নামবো, প্লিজ নামিয়ে দিন। শাট আপ বেয়াদব, খ্যান খ্যান করবে না কানের কাছে, চুপচাপ বসে থাকো। ফের তপ্ত ঝাড়ি। মেয়েটা চমকায়, কেমন হাত পা শিরশির করে, আতঙ্কে ঝমঝম করে পুরো শরীর। আজও মিররে দেখলো ওর অস্বাভাবিক ভয়টুকু। দুদিকে মাথা নাড়লো। কি ভেবেছে এই মেয়ে? উল্টোপাল্টা কিছু নয় তো? বরাবর বিরক্ত হচ্ছে আদ্র। তবে ঠান্ডা বিরক্ত তার তবে ঠান্ডা বিরক্তি তার। শিশিরের আতকারো অশান্ত চেহারা দেখে আর বেশি দূর এগোনো গেল না। রাস্তার একপাশে খোলা আকাশের নিচে নাম জন্মানো এক সুবিশাল শিমুল গাছের নিচে বাইক থামাতো রয়ে শোয়ে। অমনি প্রাণ ফিরে পায় রমণী। বাইক থামাতেই ব্যাগ হাতে তড়িঘড়ি করে নেমে পড়ে। আজও নেমে হেলমেট খুলে মাথা থেকে এলোমেলো ঝাঁকড়া চুল টেনে পেছনের দিকে হটিয়ে দেয়। রেগে তাকিয়ে খানিকটা চিবিয়ে বলে, পালাচ্ছি তোমায় নিয়ে? এভাবে ভয় পাচ্ছ কেন? শিশির পেছায় চোখ তুলে বলে, আমি বাড়ি যাব। ওদিকে তো আমার বাড়ি নয়, শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি তোমার এদিকে। খুব যাওয়ার শখ হয়েছে সেখানে, শ্বশুরবাড়িতেই নিয়ে যাচ্ছিলাম। বিয়াদব। নাক ফুলিয়ে শ্বাস ফেলে ছোট ফোঁস করে শ্বাস ফেলে শিশির। আদ্র শান্ত হলো, সংযত হয়ে বলল, এই শোনো, কথা আছে তোমার সাথে। একটু নির্জনতা প্রয়োজন ছিল, তাই এদিকে এসেছিলাম। কিছু প্রশ্ন করব, নর্মালি উত্তর দেবে। হেরফের করেছো তো থাপ্পড় খাবে বলে দিলাম। এই বিয়েতে রাজি হয়েছো কেন তুমি? সোজাসুজি প্রশ্ন। শিশির তাপ দেখায়। প্রশ্নটা ব্যক্তিগতভাবে নিতেই বিব্রত বোধ করে। সরি? রাখো তোমার সরি। খালি কথায় কথায় সরি বলা অভ্যাস তোমার। যা বলেছি তার উত্তর দাও। বিয়ে করছো কেন তুমি? স্যার, আমার প্রাইভেট ম্যাটারে ঢুকে যাচ্ছেন আপনি। জানি, আমি জানি এটা পার্সোনাল কোশ্চেন, বাট রিল্যাক্স। আমার দিকে তাকাও। প্রাইভেট রাইট নাও।
আই অ্যাম নট ইয়োর টিচার। মেঘা আর টুকটুকির ভাইয়া হিসেবেই ধরো। প্রশ্নগুলোর উত্তর দাও আমায়। আমি জানতে চাই, কেন করছো তুমি এই বিয়ে? যার সাথে তোমার বিয়ে হচ্ছে তার সম্বন্ধে কতটুকু জানো তুমি? কি আন্দাজ আছে তোমার? তুমি কি তুমি ভাবতে পারছো ও কতটা খারাপ ছেলে? আর ও একটা স্কাউন্ডেল। পথ পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, নেশা করা, মারপিট করা, মাল খেয়ে টাল হয়ে রাস্তায় পড়ে থাকা স্বভাব ওর। তুমি নিজে চোখে দেখেছো তা সেদিন। তাহলে কেন এই সম্পর্কে জড়াচ্ছ তুমি? শিশির স্তব্ধ হয়। আয়নের এমন উদ্ভট প্রসঙ্গ উঠতেই ঝিমিয়ে আসে রমণী। চোখ নামায় আলগোছে। আদ্রের সামনে কেমন লজ্জিত অবস্থায় সম্মুখীন হয় সে। কথা ফোটে না জবানে। আজও অপেক্ষা আজও উত্তরের অপেক্ষা করলো। না পেয়ে আবারও বিচলিত হয়ে বলল, বেয়াদব, কথা বলো। কিছু জানতে চেয়েছি তোমার থেকে। সবটা জেনেও কেন ওই বাজে ছেলেটাকে দিয়ে বিয়ে করেছো তুমি? আমি উত্তর করতে পারবো না স্যার। এটা আমার পার্সোনাল লাইফ। আমাকে ভাবতে দিন। বলেছি না, মুখে মুখে তর্ক করবে না। উত্তর করো আমার প্রশ্নের, নয়তো ভালো হবে না বলে রাখলাম। শিশির তবুও নিশ্চুপ। এখান থেকে কেটে পড়ার পায়তারা করছে মনে মনে। আজ চল শক্ত করলো, আরও চুপ থাকতে পারলো না। মক্ষম কথাটা বেরিয়ে গেল জিভ ফসকে। যাকে বিয়ে করতে চাচ্ছ সে একজন রেপিস্ট। রেপ কেসে মামলা আছে তার নামে। জেল খেটেছে অনেকবার। টাকা দিয়ে ছাড়ানো হয়েছে জেল থেকে। এটা জানো? শোনামাত্রই ছলকে তাকায় শ্যামলিনী কন্যা। ধক করে ওঠে বক্ষস্থল। চোখ জোড়া কেঁপে ওঠে ধিক ধিক করে। চোখাচোখি হয় আদ্রের সাথে। মেয়েটার মাথা যেন চক্কর দিয়ে ওঠে। কেঁপে উঠল পুরো রমণী। পায়ের পায়ের তলার মাটি সরল। চোখ জোড়া ছলছল হতে সময় লাগলো না। আবার তীব্র অস্বস্তিতে প্রকাশ হতেও সময় লাগলো না। চোখ নামিয়ে নেয় মেয়েটা। চিবুক গলায় মিশিয়ে রেখে চোখ বুজে নেয়। ভীষণ জ্বলে দু চোখ। এটাই শোনার বাকি ছিল বোধহয়। এটাই কি সত্যি? সত্যি হলেও বা আদ্র জানলো কি করে? আদ্র কি অপ্রীতিকর অবস্থা বুঝলো? কণ্ঠ নামিয়ে ধীরে বলল, আই নো, আমার এসব শুনতে খারাপ লাগছে। তোমার এসব শুনতে খারাপ লাগছে, বাট এটাই সত্যি। আমি খোঁজ নিয়েছি ওই ছেলেটার সম্পর্কে। সবটা জেনেছি। ও ভালো ছেলে নয়। খারাপ বললেও কম পড়ে যাবে। বুঝতে পারছো তুমি? আকস্মিক মেয়েটার নাক টানার শব্দ শোনা যায়। আর না পারে আর পারে না রমণী। আর কত রূপে নিজেকে রাখবে, আর কত চেপে রাখবে নিজেকে, কত গুমড়ে মরবে। শেষ ধাক্কায় এসে ঘুরিয়ে পড়ল, ফুপিয়ে উঠল চিবুক নামিয়ে। কাঁদতেও জড়তা। অথচ চোখ জড়তা মানতে বিমুখ আজ। আদ্র ওর ফোপানোর শব্দে ছ্যাদ করে ওঠে। ঝুঁকে তাকায় রমণীর মুখ পানে। আজ উদ্বিগ্ন উদ্বিগ্ন হয়ে প্রথম উচ্চারণ হয় রমণীর নাম। শিশির, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়ে এসব বলতে চাইনি। না বলেও উপায় ছিল না। আমারও উপায় নেই স্যার। উনি যেমনই হোক আমাকে এই বিয়েটা করতেই হবে। রমণী চোখ মুছে নেয়। ঠেলে ফেলে সব রুদ্ধতা। হাসার চেষ্টা করে আদ্র শুধায়, কেন? কিসের এত বাধ্যবাধকতা জানতে পারি? মেয়েটা বলতে না বলে মেয়েটা বলবে না বলে পণ করেছে। কোথাও একটা বলার ইচ্ছাও আছে। আজও ওকে চেপে চুপ থাকতে দেখে আবার অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলে, বলো শিশির, কেন করছো এই বিয়েটা? মেয়েটা হাঁপ ছাড়ে। রাস্তার দিকে পিঠ ঠেকিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ায়। চোখ বুজে দীর্ঘশ্বাস টেনে নেয় ভারাক্রান্ত বুকে। অথচ কাঁপছে, কান্না পাচ্ছে ভীষণ। এভাবে গুমড়ে থাকা যায় না আর। মন হালকা হওয়া প্রয়োজন। হয়তো চিৎকার করে কান্না করতে হবে, নয়তো মনের সব কথা উগরে দিতে হবে কারোর সামনে। হাঁটুকেই পেল মুখোমুখি। কান্না চেপে ভেজা গলায় বলতে শুরু করলো রমণী, স্যার, আমরা খুব সাধারণ স্যার। সাধারণের থেকেও সাধারণ। এই ধরুন ৩ বেলা দুমুঠো খাবার সামর্থ্য আছে কেবল। জানেন, এক সময়
আমাদের একটা সুখী পরিবার ছিল। আব্বু, আম্মু, আপু, আমি আর আমার ভাই মিলে। ভাই তখন খুব ছোট। আমার ৯ বছর বয়স। তখন আমার আব্বু মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আপু আমার থেকে ২ বছরের বড়। এই জগতে আমাদের আর কেউ নেই। আব্বু চলে যাওয়ার পর থেকে আম্মু দিশেহারা হয়ে পড়েছিল আমাদের নিয়ে। ১ম বছর আব্বুকে রেখে যাওয়া সেভিংস দিয়ে চলেছি টানাপোড়েনের বছর। ২য় বছর থেকে শুরু হয় দুর্ভোগ। আমাদের মানুষ করার জন্য আম্মু অন্যের বাড়িতে কাজ করত। তখন আমার আর ভাইয়ের খেয়াল রাখতো আপু। ওই ছোট্ট বয়সে রান্না করত আমাদের জন্য। ভাইকে সামলাতো, পড়াশোনাও করত। বছর ১০ এর মাথায় জানতে পারি ভাইয়ের ব্রেন টিউমার। নরমাল ছিল তখন। টাকার অভাবে চিকিৎসা হয়নি। আর এখনো টিউমার 3rd স্টেজে। ক্যান্সার হয়েছে আমার ভাইয়ের। আমি ক্লাসে দেরি করে আসার জন্য অজুহাত দেইনি কোনোদিন আপনাকে। সত্যিই বলছিলাম। আপনি মিথ্যে ভেবেছিলেন। যাই হোক, এখন আসি আমি এই বিয়েটা কেন করছি? করেছি তো আমার আপুর জন্য। আবিদ ভাইয়া আপুকে খুব ভালোবাসে। আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি। কিন্তু আমার আপু কিছুই পায়নি জীবনে। সবটা বিসর্জন দিয়ে এসেছে। বিয়ে, নিজের সংসার, জীবন এসবে চিন্তাও করেনি কখনো। সবসময় আমাদের কথা চিন্তা করে গেছে। দিন শেষে হাড়ভাঙা খাটুনি করেও ক্লান্তি দেখায়নি কখনো। ওর জীবনের কিছু পাওয়ার ছিল, প্রয়োজন ছিল কাউকে। এসেছে আবিদ ভাইয়া। আপু আমাদের ছাড়বে না। ভাইয়া আপুর তাই ভাইয়া আপুর জন্য নিজের পরিবার ছাড়তেও রাজি। ওনার ছোট ভাইয়ের মতো খারাপ নন উনি। ইনফ্যাক্ট ওনার ভাইয়ের সাথে আমার বিয়ে হবে এটাও রাগারাগি করছিলেন। আমাকেও বুঝিয়েছেন। তার পরিবারের শর্ত, তারা আবিদ ভাইয়ের বিনিময়ে আমাকে চায়। ছোট ছেলের বউ করতে চায় আমায়। আপু এটাতে রাজি ছিল না। কিন্তু আমি রাজি। আমার আপুর জন্য। আমি তো পেয়েছি বলুন। বাকিটা জীবন আমার আর কিচ্ছু না পেলেও চলবে। এবার আমার আপুর পাওয়ার পালা। ওর একটা সংসার হোক। আমি চাই ও সুখী হোক। তাই করছি এই বিয়েটা। বলতে গিয়ে পুরোটা সময় গলা কাঁপছে রমণীর। চোখে গিয়েছে অশ্রুর চোখ ঝরিয়েছে অশ্রুর ঝর্ণা। আপনা আপনি আপন খেয়ালে গাল বেয়ে পানি গড়িয়ে গেছে চোখ ছাপিয়ে। আজ ছটফট করতে শুরু করে মেয়েটার ভেজা চোখ দেখে। কেমন চিনচিনে যন্ত্রণা লাগছে তার। যন্ত্রণা ধরে রেখেই বলে গেল এক বাক্যে, আর তোমার সুখ লাগবে না? আমি যথেষ্ট সুখ পেয়েছি জীবনে। বাকিটা জীবন আর না হলেও চলবে। একটু থেমে ভেজা গাল মোছে। হাসার চেষ্টা করতে গিয়ে হেঁচকে উঠে গলা ছিঁড়ে। ফুঁপিয়ে ওঠে মেয়েটা। নিজের এমন জীবনের প্রতি ক্ষণে ক্ষণে আফসোস হয় তার। ফের গাল ভিজে ঝরঝরিয়ে কান্নারত কণ্ঠে বলে, আমার আব্বু বেঁচে থাকলে হয়তো আমাদের জীবনটা এমন হতো না স্যার। এখন আর কিচ্ছু করেননি। আমি আর আমার আব্বুকে সুখে দেখতে চাই। আর উনি উনি বখাটে হোক, আপত্তি নেই আমার। বিয়ের পর যদি পরিবর্তন হয় তাহলে তো ভালোই। আজও রমণীর চোখ জড়ানোর পানে থমকায়। মেয়েটার আঁখি হৃদয়ের আর্দ্র কিনারা রক্ত জমাট বেঁধেছে। লালচে হয়ে উঠেছে চোখ ছোড়া। দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট চেপে জবান খুলেছে। চোখ টইটুম্বুর। বরাবর পানি ঝরেও ভরাট হতে সময় লাগছে না। মায়াময় মুখখানা ফিকে হয়ে এসেছে রমণীর। আজের হাসফাস লাগে এই চোখ পানি দেখে। সেদিন রিকশায় ওর চোখের জল দেখেও ঠিক এমনটাই লেগেছিল। ছটফট করেছিল অন্তরাত্মা। যেন খুব কষ্ট হচ্ছে তার। আজও ব্যতিক্রম নয়। খুব বুক কেমন মুচড়ে আসে চিনচিনে ব্যথা। আর কোথাও একটা সহসা চোখ নামিয়ে পেছয় আদ্র হেলে পড়ে বাইকের সিটে। মাথা নামিয়ে বুকের বাম পাশে হাত উঠিয়ে জোরে জোরে শ্বাস টানে। সচকিত পিছু ফিরে তাকায় শিশির। আদ্রের এমন বিচলিত হাসফাস অবস্থা দেখে থতমত খেয়ে যায়। দ্রুত চোখ মুছে এক কদমে কয়, সব ভুলে খানিক উদ্বিগ্ন হয়ে শুধায়, স্যার আর ইউ ওকে? কি হলো হঠাৎ? এমন করছেন কেন? পানি খাবেন?
বলতে বলতে উতলা হয়ে রমণীর ব্যাগ হাতে ঢোকায় রমণী। ওয়াটার বোতল বের করে। অর্ধেক পানি আছে বোতলে, বাকি অর্ধেক ও খেয়েছে। বোতলের মুখ লাগিয়েছিল। মনে পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল। মিনমিন করে বলল, আমি তো মুখ লাগিয়ে খেয়েছি। আজ সুন্দর।" পরোয়া না করেই এক নিমিষেই ওর হাত থেকে বোতলটা ঝাটকা মেরে ছিনিয়ে নিল। ছিপি খুলে নিজেও মুখ লাগিয়ে ঢকঢক করে খালি করলো পুরো বোতল। শেষ করে ফাঁকা বোতলটা কেমন অগ্রাসী হয়ে ছুঁড়ে মারল পিচ ঢালা রাস্তার একধারে। শিশির তাজ্জব বনে চাহনি বড় বড় করে বিস্মিত হয়ে তাকায়। ভেজা চোখের পাপড়ি, গাল বেয়ে পানি গড়ানোর ছাপ স্পষ্ট। আজও উদ্বিগ্ন হয়েই নিবিড়ভাবে দৃষ্টি রাখে রমণীর ভেজা শীতল মুখপানে। এই ঠান্ডাতেও যুবকের কপালের ধারে ঘাম জমেছে। রাগ দেখিয়ে আঙুল তুলে শাসিয়ে বলল সে, এই শোনো, এই বিয়ে করবে না তুমি। কিছুতেই করবে না। আমি হতে দিব না এই বিয়ে। আমার কাছে তোমার সুখ সবার আগে। যেখানে সুখ নেই সেখানে ঠাঁই হবে না তোমার। এই বিয়ে তো হবে না, কিছুতেই হবে না। শিশির এবারও বিশ্বসব্বিত ফিরে। খানিক আগে প্রকাশ করা দুর্বলতাটুকু গুছিয়ে ফেলে তৎক্ষণাৎ। মুখ কুঁচকে শুকনো করে বলে, কি বলছেন আপনি? আপনি আমার বিয়ে হতে না দেওয়ার কে? হাত্র চোয়াল খিঁচল। হাতে হেলমেট তুলে নিয়ে মাথায় পরে নিল। গ্লাস নামিয়ে মুখশ্রী আড়াল করে হিসিয়ে বলল, আমি কে? আমি যে কে সেটা পরে বুঝতে পারবে বেয়াদব। সুখ চাও না তুমি? যা চাও না সেটাই তোমার হবে। যা হবে তা সমালোচনার জন্য প্রস্তুত হও, সামলানোর জন্য প্রস্তুত হও এবার বেয়াদব। বলেই বাইকে উঠল। কথাগুলো পরিষ্কার শুনতে পেল না শিশির। আদ্র বাইকে উঠে গজগজ করে বলে, ওঠো এখন। শ্বশুরবাড়ি না হোক, বাপের বাড়িতেই পৌঁছে দেই। সময় হলে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আমার। ওঠো বেয়াদব। শিশির মুখ ভ্যাংচায়। চোখ মুখ ভালোভাবে মুছে নেয়। ফাঁক রেখে দ্বিরুক্তিহীন উঠে বসে দ্বিতীয়বার। চলবে। আমি একটু অসুস্থ বিধায় আজকের পর্বটা অত ভালো করে বলতে পারিনি। এই জন্য আই অ্যাম ভেরি সরি। মানে কথা বলতে গিয়ে অনেকবার বেঁচে গেছে। আসলে চোখ ঝাপসা লাগছে মাথা ব্যথায়। তবুও আপনাদের কথা চিন্তা করে আমি পর্বটা দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার এমন বাছা বাছা ভয়েস শুনতে আপনাদের নিশ্চয়ই খারাপ লাগছে। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। ধন্যবাদ।